আসসালামু আলাইকুম। আলিয়া মাদ্রাসার সমস্যাটা কোথায়? আলিয়া মাদ্রাসা ব্রিটিশরা কেন করছে? এবং এটা করে তাদের উদ্দেশ্য সফল হইছে নাকি আমরা লাভবান হইছি? একই সাথে আলিয়া মাদ্রাসার জন্য সবচেয়ে বড় যেটা সমস্যা, তাদেরকে ব্রিটিশদের দালাল বলে ট্যাগ দেওয়া হয়। সো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি আলিয়া মাদ্রাসা কতটা বাস্তবসম্মত সিলেবাস তাদের আছে এবং এটা জাতির জন্য কিভাবে লাভজনক হইতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কওমি মাদ্রাসার সমস্যা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করার পরে অনেকেই আমাকে বলছেন যে আলিয়া মাদ্রাসা নিয়ে আপনি কিছু বলেন। তো আলিয়া মাদ্রাসার সমস্যা নিয়ে কথা বললে দেখা যায় যে কওমিওয়ালারা খুশি হয়ে যায়। মনে করে যে আলিয়া মাদ্রাসাকে সমালোচনা করতেছে, সাইজ করতেছে। কিন্তু এই ধরনের মন মানসিকতা যদি কারো মধ্যে থাকে যে মুসলিম উম্মার একটা গোষ্ঠীকে নিয়ে সমালোচনা করলে খুশি হওয়া, তাইলে বলতে হবে যে আপনি নিজে এখনও উম্মার ভিতরে ঢুকতে পারেন নাই। উম্মার যে কোনো সমস্যা, এটা হইতে পারে তাবলিগের 2 গ্রুপের সমস্যা, এটা হইতে পারে জামাত চরমনের সমস্যা, যে কোনো ধরনের ইন্টারনাল গণ্ডগোল নিয়ে যদি কেউ খুশি হয় তাহলে সে আসলে উম্মার অন্তর্ভুক্ত না। সে মুসলিম উম্মাকে সে ভালোবাসে না। সে অন্য কেউ, হয়তো বংশগত কারণে মুসলমান, বাট ইসলামটাকে সে বোঝে নাই। ইসলাম বলে যে তোমরা মিলেমিশে থাকো, ওয়ালা তাখতালিফা, একে অপরের খুব কাছাকাছি থাকো, একে অপরের কল্যাণ কামিতা করো। সো আলিয়া মাদ্রাসার বিষয়টাতে যদি আসি, আলিয়া মাদ্রাসা হচ্ছে যে ব্রিটিশরা যখন এখানে আমাদের অঞ্চলে আসার পর যেই এখানকার প্রচলিত শিক্ষা ব্যবস্থা, যেইটা তখনকার সময় মোগল আমলে ছিল, যেটা মসজিদ ভিত্তিক ছিল, যেটাতে ধর্মীয় শিক্ষাও দেওয়া হতো প্লাস জাগতিক শিক্ষা দীক্ষা, অঙ্ক, ইংরেজিতেও তখন পৃথিবীব্যাপী সমাদৃত হয় নাই। তখন অঙ্কটা ছিল বা আরও যে সমস্ত বিজ্ঞানের সাবজেক্ট সেগুলো ছিল। সো ওরা এসে, ব্রিটিশরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা বন্ধ করে দেয়, এগুলোর আয়ের উৎস বন্ধ করে। তারপরে তারা এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করে যেইটা তারা যেভাবে চায় সেভাবে করে চলবে। সো ওই জায়গা থেকে তারা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা করে। এইটা পুরানো গল্প। এখন আমি আমার অবজারভেশনে আসি যে আলিয়া মাদ্রাসা বর্তমানে কীভাবে চলতেছে, আলিয়া ভালো নাকি কওমি ভালো, সেটার কম্প্যারিজনেও আমি আসি। তো ব্রিটিশদের উদ্দেশ্য ছিল যে ধর্মীয় সাবজেক্ট যেগুলো আছে সেগুলো থাকবে, বাট মৌলিকভাবে চিন্তা চেতনায় ধর্মবিদ্বেষ বা ধর্মকে ছোট করে দেখার একটা মন মানসিকতা তৈরি হবে। আমি বলবো এই জায়গায় তারা সফল হয়েছে, মানে তাদের যে চিন্তা, এই জায়গায় তারা সফল হয়েছে। আবার কওমিয়ানদেরকে ব্রিটিশরা কীভাবে দেখতে চায়? কওমিয়ানদেরকে ব্রিটিশরা দেখতে চায় যে তারা মুখে মুখে আমাদের বিরোধিতা করুক, বাট তাদের সিলেবাসটা এমন থাকুক যে তারা চাইলেও রাষ্ট্রের কোনো ক্ষমতা যেতে পারবে না, তারা চাইলেও আধুনিক কোনো কিছু সম্পর্কে বুঝবে না। যেটা কওমি মাদ্রাসায় আমরা দেখি যে কওমি মাদ্রাসায় যে সমস্ত সিলেবাস পড়ানো হয়, এটার ফলে কওমি ছাত্ররা জাগতিকভাবে সচেতন হয় না, ইসলামের ইতিহাস পর্যন্ত তারা জানে না। ইসলামের ইতিহাস খুব ছোট করে পড়ানো হয়, বিস্তারিত পড়ানো হয় না। ফলে কওমি মাদ্রাসার অনেকে বলেন যে আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, বাট তারা খেলাফতের ইতিহাসই জানে না। তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে ধরে আজকের উসমানী পর্যন্ত যদি ধরি, এখানকার যে এই সময়টাতে মুসলমানদের যে বিজয় গাথা, মুসলমানদের যে আবিষ্কার, এই যে ইতিহাস গল্প, এগুলি কওমি মাদ্রাসায় পড়ানো হয় না। সো ব্রিটিশরা চাইছে যে আলেম সমাজ যারা আছে তারা শুধু ইন্টারনাল বিষয়গুলিতে, ফিকহি ব্যাপারগুলোতে, জাকাতের মাসালা, নামাজের মাসালা, হজের মাসালা, এগুলো নিয়ে থাকুক, রাষ্ট্র বিষয়ে তারা মাথা না ঘামাক। এইটাতে কওমিওয়ালাদেরকে ব্রিটিশরা যেভাবে দেখতে চাইছে, কওমি মাদ্রাসা এখনও পর্যন্ত ওইভাবে চলতেছে। আবার আলিয়া মাদ্রাসায় যেটা চাইছে ব্রিটিশরা, যে আলিয়া মাদ্রাসায় যারা পড়বে তারা মানে আমলের বিষয়টাকে স্কিপ করে যাবে, তারা জ্ঞান বিজ্ঞানে আগায় যাবে। এইটাতে যদি দেখি তাহলে আমরা সফল। কিন্তু এটা অ্যাকচুয়ালি তাদের একটা প্রতারণার প্রজেক্ট ছিল। এখন প্রতারণাটা কীভাবে কন্টিনিউ হয় সেটা আমি আপনাদেরকে বলবো, কারণ আমি আলিয়াতেও পড়ছি, কওমিতেও পড়ছি। তো আলিয়াতে যেটা হয়, আমরা যেটা দেখেছি যে যারা ইংলিশ টিচার থাকে তাদের খুব কদর থাকে, তাদের কাছে ছাত্ররা প্রাইভেট পড়ে। ম্যাথের টিচারদের খুব কদর থাকে, তাদের কাছে ছাত্ররা প্রাইভেট পড়ে। কিন্তু ধর্ম শিক্ষক যে থাকে, যেই বেটা যিনি মান্তেক পড়ান বা যিনি বালাগাত মান্তেক পড়ান, যিনি হচ্ছে যে আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়ান, তার কোনো বেল নাই। যারা আলিয়া মাদ্রাসায় পড়েছেন তারা আমাকে কমেন্টে জানাবেন যে আমি কি বিষোদ্গার করতেছি নাকি আমি বাস্তবতাটা তুলে ধরতেছি। সো একটা ছাত্র যখন সে দেখে যে আরবি সাবজেক্ট যিনি পড়াচ্ছেন তিনি হচ্ছেন উটকো, তাকে প্রিন্সিপাল খুব একটা তেল মারে না, তাকে হচ্ছে যে খুব একটা তার কাছে এক্সট্রা কোচিং করতে হয় না, জাস্ট পরীক্ষায় পাশ করার মতো নোট গাইড দেখে কিছু কিছু জায়গা ওই শিক্ষক পড়ান। মানে একটা একদম অবহেলিত শিক্ষক হচ্ছে আরবি শিক্ষক। আবার মজার বিষয় হইল, এই যে শিক্ষক, ইনি যখন দেখতেছেন যে
আমি যদি মৌলবী হই, আমি যে মৌলবী হয়েছি, আমার ছেলেরেও যদি আমি আলিয়া মাদ্রাসায় রাখি, তাইলে এও বড় হয়ে অবহেলিত হবে, এও আমার মতো হবে। এরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াবো, একে আমি বুয়েটে পড়াবো। এবং আপনারা যদি দেখেন যে আলিয়া মাদ্রাসার টিচার যারা, আলিয়া মাদ্রাসার সবচেয়ে জঘন্য দিক যেটা, সেটা হলো আলিয়া মাদ্রাসার শিক্ষকদের ছেলেবেলে স্কুলে চলে যায়। খুব ছোট একটা অংশ কওমিতে যায়, যে সমস্ত শিক্ষকরা সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসেন, কোরআন হাদিসের প্রতি অগাধ যাদের ভালোবাসা আছে। আমি আমার সাথে বন্ধুবান্ধবদের মধ্যে আমি এরকম পাইছি যে বাবা আলিয়ার টিচার কিন্তু ছেলেকে কওমিতে পড়াইতেছে জাস্ট বিকজ অফ সে জানে যে কওমিতে গেলে কোরআন হাদিসটা ভালো করে শিখবে, দুনিয়া না শিখুক, যেই চিন্তা থেকে মূলত কওমিতে মানুষ দেয় যারা মানে অ্যাবসোলুট কোরআন হাদিসের শিক্ষা পাইতে চায়। আনফর্চুনেটলি বাংলাদেশে কোরআন হাদিস এবং আপনার আধুনিক শিক্ষা একসাথে নাই কোথাও, যার কারণে আপনাকে একটা না একটা স্কিপ করতে হয়। তো যাদের কোরআন হাদিসের প্রতি আগ্রহ বেশি থাকে, সে সমস্ত আলিয়ার শিক্ষকরা তাদের ছেলেদেরকে বা মেয়েদেরকে কওমি মাদ্রাসায় দিয়ে দেয়। তারা ওই জাগতিক সাবজেক্টটা তারা স্কিপ করে যান পুরোপুরি। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে আলিয়া মাদ্রাসার যেটা বড় দুর্বলতা সামনে আসছে, যে আলিয়া মাদ্রাসার শিক্ষকরা তাদের ছেলেদেরকে স্কুল কলেজে দিয়ে দেন ওই যে নিজের জীবনের যে অবহেলা ওইটা কাটায় ওঠার জন্য। আর আরেকটা বড় সমস্যা হলো আলিয়া মাদ্রাসার যিনি বর্তমানে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান হয়েছেন নুরুল কবির, নুরুল সামওয়ান, আমি দুঃখিত তার নামটা এই মুহূর্তে মনে আসতেছে না, ডক্টর নুরুল কবির বা এরকম কিছু হবে, নূর মোহাম্মদ এরকম কিছু হবে। উনি একটা স্ট্যাটিস্টিক তুলে ধরছেন। উনি বলছেন যে গত বছর খুব সম্ভবত 2023 বা 2024 দাখিল পরীক্ষা দিছে 3,90,000, কিন্তু আলিম পরীক্ষাতে দেখা যাচ্ছে যে 1 লক্ষ ছাত্র আছে। তার মানে 3 লক্ষ ছাত্র সে মনে করছে যে দাখিল পরীক্ষা দিয়ে দিছি, মেট্রিক পরীক্ষা দিয়ে দিছি, এখন যদি কলেজে না যাই তাহলে আমার ইংরেজিটা ঠিক হবে না, আমি পিছায়া পড়বো, আমি যে সাবজেক্টে পড়াশোনা করতেছি আরও 2 বছর যদি মাদ্রাসায় ওয়েস্ট করি, আমি তো আলটিমেটলি, ইটালিয়ানে বলে আল্লা ফিনে, আলটিমেটলি দিন শেষে তো আমি ভার্সিটিতেই যাব, আমি তো ফাজিল কামিল পড়বো না। সো আমি যদি এখন 2 বছর আগে চলে যাই তাহলে কলেজে গেলে আমি একটু ম্যাচিউর হব, আমি কিছু ইংরেজি ভালো শিখতে পারবো, আমি ম্যাথটা ভালো পারবো, আমার যদি আমি যে ব্যাকগ্রাউন্ডের হই, আমি যদি কমার্সে যাই বা হচ্ছে যে সায়েন্সে যাই, সেগুলোতে আমি একটু আগায় থাকবো। বা এই 2 বছরে আমি মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে বা হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে এই 2 বছরকে আমি ভার্সিটির প্রিপারেশনটাও আমি ভালো নিতে পারবো। সো ওই জায়গা থেকে ছাত্ররা চিন্তা করে আলিয়ার যে আমরা যেহেতু আলটিমেটলি হুজুর হব না, বাবা মা কিন্তু দিছে হুজুর হওয়ার জন্য, যারা আলিয়াতে ছেলে মেয়েকে দেন ওই সমস্ত বাবা মাদের প্রতি আমার শ্রদ্ধা, তারা কিন্তু এই নিয়তেই দেন যে আমার ছেলেটা দিনও শিখবে দুনিয়াও শিখবে। কিন্তু আলিয়া মাদ্রাসার দুর্বলতা এটা যে আলিয়া মাদ্রাসা আধুনিক সাবজেক্টগুলোকে সবগুলো পড়াইতে যায় হচ্ছে যে আরবি সাবজেক্টগুলোকে তারা গুরুত্ব দিতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমলের যে ব্যাপারটা, যে বাবারা 5 ওয়াক্ত নামাজ পড়বা, কওমি মাদ্রাসা যেমন এগুলিতে গুরুত্ব দেয়, যেমন এই যে লম্বা দাড়ি রাখবা, সো এইগুলোর গুরুত্ব আলিয়া মাদ্রাসায় নাই। আলিয়া মাদ্রাসার শিক্ষক যারা, তারা দেখা যাচ্ছে যে দাড়িটা না রাখতে পারলে তাদের ভালো লাগে। পাবলিক যারা, তারা দাড়ি রাখা না রাখা নিয়ে আমার কোনো বক্তব্য নাই, বাট যিনি সুন্নাহ শিখাবেন, যিনি ইসলাম শিখাবেন, তিনি যখন প্রতিদিন ছুরি চালান তখন ছাত্ররা তো এটাকেই আইডল মনে করে। শিক্ষক যেটা করেন, দাড়ি কেন রাখে না মানুষ, সেটার ভিডিও আমি আলাদা করছি, সাইকোলজিক্যাল ব্যাপার। দাড়ি যারা রাখেন না তাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, যারা দাড়ি রাখেন তারা ফেরেশতা, সেটাও আমি বলি না, আমি জাস্ট প্র্যাকটিসের বিষয়টাতে আসতেছি। তো ছাত্ররা, একটা হচ্ছে আলিয়া মাদ্রাসার ছাত্ররা আমলের কোনো বয়ান পান না। আমল যে করতে হবে, একজন অনেস্ট মুসলিম হওয়ার জন্য কী কী প্র্যাকটিস করতে হবে, সেটার কোনো প্র্যাকটিক্যাল তারা আইডল পান না। অ্যাট দ্য সেম টাইম তাদেরকে কোনো মোটিভেশনও দেওয়া হয় না যে না, তুমি একজন ভালো মুসলিম হওয়ার চেষ্টা করো, তোমার বাবা তোমাকে মাদ্রাসায় দিছে, তুমি আমল করো, হ্যাঁ তুমি একজন ভালো মানুষ হও। এই সব ব্যাপারে মানে মোটিভেশনাল কোনো বিষয় অ্যাকচুয়ালি আলিয়া মাদ্রাসায় নাই, যেটা আমাদের স্কুল কলেজেও আমরা আমাদের স্পিরিচুয়াল যে ব্যাপার সেইগুলো কিছু নাই। তো আলিয়া মাদ্রাসায় ব্রিটিশদের আইডিয়াটা সফল হয়েছে এই কারণে যে আলিয়া মাদ্রাসায় আধুনিক হইতে যায় মাদ্রাসার যে মূল বিষয়, ইসলামের যে মূল সবক, সেগুলো আর শেখা হয়নি। আর একটা ছাত্র যখন দেখে যে আলিয়া মাদ্রাসায় সবসময় ইউনিভার্সিটির গল্প হয়, কে কোন ইউনিভার্সিটিতে পড়ছে, টিচারদের ইউনিভার্সিটি লাইফের গল্প, মানে আমি যেহেতু পড়ছি আমি তো জানি
তো এইগুলো শুনে আপনারা যদি আমার ভিডিও আলিয়ার কোনো ছাত্র দেখে থাকেন, আপনারা অবশ্যই অনেস্ট কমেন্ট করবেন যে অ্যাকচুয়ালি আমি কি বিষোদ্গার করছি নাকি আমি বাস্তবতা তুলে ধরছি। সো যার কারণে আলিয়া মাদ্রাসার মুসলমানদের যে উদ্দেশ্য, মুসলমানরা এখানে পড়ে বেনিফিটেড হচ্ছে না, সময় নষ্ট হচ্ছে, ইসলামের বিষয়গুলো তাদের কাছে হালকা হয়ে যাচ্ছে। এখন সমাধানটা কি? আমার সমাধান হইল আলিয়া মাদ্রাসা যদি প্রপারলি এটাকে সাজানো যায় তাহলে কওমি মাদ্রাসা ফেল করবে। কারণ আলিয়া মাদ্রাসার যে কাঠামো এটা অনেক বেশি বাস্তবসম্মত। আলিয়া মাদ্রাসায় যদি শুধুমাত্র ভালো মানুষ বানানোর দায়িত্বটা নেয় তারা, আলিয়া মাদ্রাসার শিক্ষক যারা ওনারা যদি আন্তরিক হন, বা হচ্ছে যে জেনারেল টিচার যারা, ম্যাথের টিচার, আপনার ইংলিশ টিচার, ওনারা ওইভাবেই থাকতে পারেন, ওনাদের দাড়িও রাখতে হবে না, পাঞ্জাবিও পড়তে হবে না। কিন্তু যারা অ্যারাবিক টিচার আছেন, যারা ফিকহের টিচার আছেন, ওনারা যদি একটু আমলদার হন, যেটা কিছু কিছু মাদ্রাসায় আছে, আপনার ঝালুকাঠি MS কামিল মাদ্রাসা যেখানে হাদি পড়াশোনা করছে, হাদি কিন্তু ওই মাদ্রাসা থেকে টুপি পরে ঢাকা ইউনিভার্সিটিতে গেছে। সো তারপরে আপনি সরসিনা আলিয়া মাদ্রাসা আছে, যদিও তারা একটু তরিকতপন্থী, মানে তারা পীরপন্থী, বাট তারা প্রডিউস গুড কোয়ালিটি বাই দ্য ওয়ে স্টুডেন্ট। তারপরে চরমনাই আলিয়া মাদ্রাসা আছে, চরমনাইয়ের নাম শুনলে আমাদের অনেকের অ্যালার্জি আসে, সেটা অ্যালার্জিটার ভিন্ন জায়গায় রেখে আমরা ওনাদের আমলের বিষয়টা যদি দেখি, হ্যাঁ ওনাদের আমলের দিক থেকে ওনারা ভালো। তো এরকম কিছু তারপরে আমি টুমচর কামিল মাদ্রাসা, যারা আলিয়া মাদ্রাসার গাইড পড়ছেন তারা এই নামটার সাথে পরিচিত। টুমচর আলিয়া মাদ্রাসার ওইখানে ওনার প্রিন্সিপালের সাথে আমার দেখা হয়েছে, ওনার এলাকায় আমি গেছি, খুবই অনেস্ট মানুষ, খুবই ফাইন নাইস একজন মানুষ। ওনার মাদ্রাসায় কিন্তু ছাত্রদের সাথে আমি কথা বলছি, ওরাও বেশ অ্যাক্টিভ, মানে ওদের আমল আখলাক যথেষ্ট ভালো। সো আমি মনে করি আলিয়া মাদ্রাসায় যদি আমলটাকে ইন্ট্রোডিউস করা যায়, যেইখানে মানুষ তার সন্তানদেরকে হুজুর হওয়ার জন্য দেয়, তো সেইখানে যদি আলিয়া মাদ্রাসা আমলটাকে এনশিওর করতে পারে, তাহলে কিন্তু আলিয়া মাদ্রাসার সাথে কওমি মাদ্রাসা পারবে না। সো আমি আলিয়া মাদ্রাসায় যারা সন্তানদেরকে দিচ্ছেন, তারা আপনাদের প্রতিষ্ঠানের সাথে এই আলাপগুলি করবেন যে আমার সন্তান কি আমল শিখবে কি না, বা আমার সন্তান একজন ইসলামিক স্কলার হবে কি না। আমি তো আমার সন্তানকে মাস্টার বানাইতে দিইনি, আমি আমার সন্তানকে ইসলামিক স্কলার হওয়ার জন্য দিছি। তো ইসলামিক স্কলার যদি ইসলাম প্র্যাকটিস না করেন, তাহলে তো এই স্কলার দিয়ে তো আমার কাজ হবে না। বাংলাদেশের মানুষ তো এই ধরনের স্কলারকে অ্যাকসেপ্ট করবে না। তো সেই জায়গায় ধরেন মিজানুর রহমান আজহারি, ওনার মতো মানুষ আলিয়া মাদ্রাসা গড়তে পারবে কিনা, উনি কেন মিজানুর রহমান আজহারি হয়েছেন এটা মনে রাখতে হবে। ওনার যে উস্তাদ, তার দাড়ি কিন্তু এত লম্বা, ডক্টর আবু বকর সিদ্দিক, উনি এই মাদ্রাসার কথাটা আমি মিস করে গেছি। এই মাদ্রাসাটা হইল ড্যামরায়, সরি আমার এই মুহূর্তে নামটা মনে আসতেছে না। তো আপনাদের মনে থাকলে নাম বলবেন। মিজানুর রহমান আজহারির মতো ইসলামিক স্কলার যদি সবগুলোই আলিয়া মাদ্রাসায় প্রডিউস করতে পারে, দ্যাট উইল বি বিগ অ্যাচিভমেন্ট ফর আলিয়া মাদ্রাসাস। সো আমি বলবো যে আলিয়া মাদ্রাসা যদি আমলটা গুরুত্ব দেয়, দে উইল ডু ইমপ্রেসিভ, তারা অনেক ভালো করবে। তো আমার আলিয়া মাদ্রাসার জন্য শুভকামনা রইল। আপনি কি আলিয়া মাদ্রাসার ছাত্র নাকি স্কুল কলেজের ছাত্র, আপনি কোথায় পড়াশোনা করছেন সেটাও কমেন্টে জানাতে পারেন। এবং আমরা সবাই মিলে চাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে, যে শিক্ষা ব্যবস্থা হবে যুগোপযোগী, যে শিক্ষা ব্যবস্থা হবে উজ্জ্বল মানুষ তৈরি করে এমন কিছু। সেই শুভকামনা রেখেই আজকে বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আপনার কাছে ভালো পরামর্শ থাকলে দিবেন, আর যদি আমাকে দালাল বলতে মনে চায় তাও বলবেন। আমি চাই আপনাদের ক্ষোভগুলো আমার উপর উগরে দেন, কারণ বাংলাদেশের ছাত্র সমাজের, বাংলাদেশের শিক্ষক সমাজের আসলে ক্ষোভ ঝাড়ার কোনো জায়গা নাই। তো আমার এই প্ল্যাটফর্মটাকে আপনারা ক্ষোভ ঝাড়ার জায়গা মনে করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।